ভারতীয় উপমহাদেশের সঙ্গীত ইতিহাসে লতা মঙ্গেশকর এবং আশা ভোসলে এই দুই নাম শুধু দুই বোনের পরিচয় নয়, বরং দুই ভিন্ন সঙ্গীত ধারা, দুই ভিন্ন মানসিকতা এবং দুই ভিন্ন শিল্প দর্শনের প্রতীক। জনমনে বহুদিন ধরে একটি প্রশ্ন ঘুরে ফিরে আসে, লতা মঙ্গেশকর কি সত্যিই আশা ভোসলের উপর ক্ষুব্ধ ছিলেন, নাকি এটি মিডিয়া ও সময়ের তৈরি একটি জটিল কাহিনী? এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া যায় না, কারণ এখানে ব্যক্তিগত সম্পর্ক, পারিবারিক দায়িত্ব, পেশাগত প্রতিযোগিতা এবং সামাজিক নির্মাণ সবই একসঙ্গে জড়িত। লতা মঙ্গেশকর ছিলেন পরিবারের বড় সন্তান। বাবার মৃত্যুর পর পরিবারের দায়িত্ব অনেকটাই তার কাঁধে এসে পড়ে। এই বাস্তবতায় তিনি শুধু বড় বোন নন, বরং এক ধরনের অভিভাবকের ভূমিকায় চলে যান। ছোট বোন আশা ভোসলের জীবন ও ক্যারিয়ারেও তার প্রভাব ছিল উল্লেখযোগ্য। এই অভিভাবক সুলভ অবস্থান অনেক সময় সম্পর্ককে ভারসাম্যহীন করে তোলে, কারণ যেখানে একদিকে দায়িত্ব ও নিয়ন্ত্রণ থাকে, অন্যদিকে থাকে স্বাধীনতার আকাঙ্ক্ষা। আশা ভোসলের ক্ষেত্রেও ধীরে ধীরে সেই স্বাধীনতার আকাঙ্ক্ষা তৈরি হয়। 1940 থেকে 50-এর দশকে লতা মঙ্গেশকর ভারতীয় চলচ্চিত্রে সঙ্গীতে এক অভূতপূর্ব অবস্থান তৈরি করেন। তার কণ্ঠ, নিয়ন্ত্রণ, শুদ্ধতা এবং আবেগের সংযম তাকে প্রায় অপ্রতিদ্বন্দ্বী করে তোলে। তিনি হয়ে ওঠেন বলিউড প্লেব্যাক জগতের প্রধান কণ্ঠ। এই একক আধিপত্যের একটি প্রভাব ছিল ইন্ডাস্ট্রির নির্বাচন প্রক্রিয়ায়। বহু সঙ্গীত পরিচালক লতার কণ্ঠকে স্ট্যান্ডার্ড ধরে কাজ করতে শুরু করেন, ফলে একই সময়ে অন্য প্রতিভাবান গায়িকাদের জন্য জায়গা পাওয়া কঠিন হয়ে পড়ে। এই বাস্তবতার মধ্যেই আশা ভোসলের সংগ্রাম শুরু হয়। আশা ভোসলের শুরুটা সহজ ছিল না। তার কণ্ঠ ছিল তুলনামূলকভাবে ভিন্ন, আরও নমনীয়, আধুনিক এবং বহুমাত্রিক। কিন্তু সেই সময়ের সঙ্গীত জগৎ মূলত ক্লাসিক্যাল ও সংযত কণ্ঠকে অগ্রাধিকার দিত, ফলে তিনি বারবার প্রত্যাখ্যাত হন এবং তুলনায় কম সুযোগ পান। এই পরিস্থিতিতে তিনি ধীরে ধীরে নিজের আলাদা পথ তৈরি করতে শুরু করেন। ক্যাবারে গান, আধুনিক ধাঁচ, ফোক এবং পরীক্ষামূলক সঙ্গীতে তিনি নিজেকে প্রমাণ করেন। পরবর্তীকালে আর.ডি. বর্মনের সঙ্গে তার সৃজনশীল অংশীদারিত্ব তাকে সম্পূর্ণ নতুন উচ্চতায় নিয়ে যায়। লতা মঙ্গেশকর ও আশা ভোসলের সম্পর্ককে নিয়ে রাগ শব্দটি বহুবার ব্যবহৃত হলেও বাস্তবতা অনেক বেশি সূক্ষ্ম। প্রকাশ্যে এমন কোনো শক্ত প্রমাণ নেই যে লতা সরাসরি আশার প্রতি ব্যক্তিগত বিদ্বেষ পোষণ করতেন, বরং তাদের সম্পর্ককে বোঝাতে ইমোশনাল ডিস্টেন্স বা পারসেপচুয়াল ডিফারেন্স শব্দগুলোই বেশি উপযুক্ত। তবে কিছু বিষয় এই দূরত্বকে বাড়িয়ে তুলেছিল। প্রথমত, পরিবারের মধ্যে দায়িত্বের ভারসাম্যহীনতা। লতা ছিলেন অভিভাবক সুলভ অবস্থানে, আর আশা ছিলেন তুলনামূলক স্বাধীনচেতা। দ্বিতীয়ত, পেশাগত প্রতিযোগিতা। একই ইন্ডাস্ট্রিতে দুই বোনের উপস্থিতি স্বাভাবিকভাবেই তুলনা ও প্রতিযোগিতা তৈরি করে। তৃতীয়ত, মিডিয়ার ভূমিকা। ভারতীয় গণমাধ্যম বহু বছর ধরে লতা বনাম আশা গল্পকে জনপ্রিয় করে তোলে, যা বাস্তব সম্পর্কের চেয়ে অনেক বেশি নাটকীয় রূপ নেয়। এই দুই বোনকে কেবল ব্যক্তিগত সম্পর্ক দিয়ে বোঝা যায় না, বরং তারা ছিলেন দুই ভিন্ন শিল্প দর্শনের প্রতিনিধি। লতা মঙ্গেশকর ছিলেন শৃঙ্খলা, নিয়ন্ত্রণ এবং শুদ্ধতার প্রতীক। তার গানে ছিল নিখুঁত পরিমিতি, যেখানে প্রতিটি স্বর নির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ।
অন্যদিকে আশা ভোসলে ছিলেন পরীক্ষাধর্মিতা, বৈচিত্র্য এবং ঝুঁকি নেয়ার প্রতীক। তিনি একই সঙ্গে ক্লাসিক্যাল ও আধুনিক দুই ধারাকেই ধারণ করেছেন। এই দুই দর্শনের সংঘর্ষেই অনেকে ব্যক্তিগত রাগ হিসেবে ব্যাখ্যা করেছেন। লতা মঙ্গেশকর সাধারণত প্রকাশ্যে বিতর্ক এড়িয়ে চলতেন। তিনি নিজের কাজ ও সঙ্গীত নিয়েই বেশি মনোযোগী ছিলেন, ফলে পারিবারিক বা ব্যক্তিগত বিষয়গুলো তিনি প্রকাশ্যে আনতেন না। এই নীরবতা অনেক সময় ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। নীরবতা মানেই যে ক্ষোভ এমন নয়, বরং এটি হতে পারে সংযম, অভিমান বা ব্যক্তিগত সীমারেখা বজায় রাখার চেষ্টা। আশা ভোসলের ক্ষেত্রেও একইভাবে বলা যায়। তিনি নিজের পথ নিজে তৈরি করেছেন, কিন্তু তার লতার বিরুদ্ধে বিদ্রোহ হিসেবে নয়, বরং নিজের অস্তিত্ব প্রতিষ্ঠার প্রয়াস হিসেবে। সময়ের সঙ্গে সঙ্গে দুই বোনের সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়নি, তবে আগের মতো ঘনিষ্ঠতাও ফিরে আসেনি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা বৃদ্ধি পেলেও দূরত্ব থেকে গেছে। তারা একে অপরের সাফল্যকে অস্বীকার করেননি, বরং ভারতীয় সঙ্গীতের ইতিহাসে দুজনেই নিজেদের স্বতন্ত্র স্থান তৈরি করেছেন। লতা মঙ্গেশকর ও আশা ভোসলের সম্পর্ককে শুধু ক্ষোভ বা বিরোধ হিসেবে দেখা একটি অতি সরলীকরণ। বাস্তবে এটি ছিল দায়িত্ব, প্রতিযোগিতা, ভিন্ন দৃষ্টিভঙ্গি এবং সময়ের চাপের জটিল মিশ্রণ। লতা মঙ্গেশকর এবং আশা ভোসলে এই দুই বোন ভারতীয় সঙ্গীতকে সমৃদ্ধ করেছেন ভিন্ন ভিন্ন পথে। একজন দিয়েছেন শুদ্ধতার মানদণ্ড, অন্যজন দিয়েছেন বৈচিত্র্যের বিস্তার। শেষ পর্যন্ত তাদের সম্পর্ক আমাদের শেখায় পরিবার মানেই সবসময় সরল সম্পর্ক নয়, বরং সেখানে ভালোবাসা, দায়িত্ব, প্রতিযোগিতা এবং দূরত্ব একসঙ্গে সহাবস্থান করতে পারে। মঙ্গেশকর পরিবারের মেজ মেয়ে যখন মাত্র 16 বছর বয়সে নিজের চেয়ে দ্বিগুণ বয়সী এক পুরুষের হাত ধরে ঘর ছাড়েন, তখন গোটা সমাজ স্তম্ভিত হয়ে গিয়েছিল। আশা ভোসলের জীবন মানেই প্রথা ভাঙার গল্প। তিনি কেবল সুর দিয়ে নয়, নিজের জীবনের কঠিন সিদ্ধান্তগুলো দিয়েও বারবার প্রমাণ করেছেন তিনি অদ্বিতীয়। আজ আমরা জানব লতা মঙ্গেশকরের ছোট বোন থেকে আশা ভোসলে হয়ে ওঠার নেপথ্যে থাকা সেই পুরুষদের কথা, যারা তার জীবনে প্রেম হয়ে এসেছিলেন, কিন্তু দিয়ে গেছেন এক অম্ল মধুর অভিজ্ঞতা। আশার জীবনের প্রথম বড় বাঁক আসে 1949 সালে। তখন তার বয়স মাত্র 16। মঙ্গেশকর পরিবারের কঠোর অনুশাসনের মধ্যে বেড়ে ওঠা কিশোরী আশা প্রেমে পড়েন পরিবারের ব্যক্তিগত সচিব গণপাত্রাও ভোসলের। গণপাত্রাও ছিলেন 31 বছর বয়সী একজন বিবাহিত পুরুষ। মঙ্গেশকর পরিবার, বিশেষ করে দিদি লতা মঙ্গেশকর, এই সম্পর্ক মেনে নেননি, কিন্তু জেদি আশা পরিবারের অমতে গণপাত্রাওয়ের সাথে ঘর ছাড়েন। লতার সাথে তার সম্পর্কের তিক্ততা এখান থেকেই শুরু হয়, যা দীর্ঘকাল স্থায়ী হয়েছিল। সংসার জীবনে আশা ভেবেছিলেন এটিই তার স্বপ্নের রাজপ্রাসাদ, কিন্তু বাস্তবতা ছিল কঠিন। বিয়ের পর থেকেই গণপাত্রাওয়ের পরিবারের পক্ষ থেকে মানসিক ও শারীরিক নির্যাতন শুরু হয়। আর্থিক অনটন এবং শ্বশুরবাড়ির অবহেলা তার জীবনকে অতিষ্ঠ করে তোলে। 1960 সালে যখন আশা অন্তঃসত্ত্বা এবং তার কোলে আরও 2টি সন্তান হেমন্ত ও বর্ষা, তখন গণপাত্রাও তাকে বাড়ি থেকে বের করে দেন।
সন্তানদের নিয়ে আশা ফিরে আসেন মায়ের কাছে। গণপাত রাওয়ের সাথে সেই বিচ্ছেদ ছিল যন্ত্রণাদায়ক, কিন্তু এটিই আশাকে একজন স্বাবলম্বী গায়িকা হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছিল। গণপাত রাওয়ের সাথে বিচ্ছেদের পর আশার জীবনে বসন্ত হয়ে আসেন সঙ্গীত পরিচালক ও.পি. নায়ার। হিন্দি সিনেমার ইতিহাসে এই জুটি ছিল অপ্রতিদ্বন্দ্বী। ও.পি. নায়ারের সপ্রতিভ সুর আর আশার মোহনীয় কণ্ঠ মিলে তৈরি হয়েছিল কালজয়ী সব গান। পেশাদার কাজ করতে করতেই একে অপরের প্রেমে পড়েন তারা। নায়ার প্রকাশ্যেই বলতেন, আশা না থাকলে ও.পি. নায়ার পূর্ণ হতো না। তাদের মধ্যে এক গভীর মানসিক ও আবেগীয় সম্পর্ক গড়ে উঠেছিল। কেন পূর্ণতা পায়নি এই প্রেম? যদিও তারা দীর্ঘ সময় লিভ ইন সম্পর্কে ছিলেন বলে শোনা যায়, কিন্তু ও.পি. নায়ার অত্যন্ত জেদি এবং মেজাজি ছিলেন। 1972 সালে একটি তুচ্ছ ঘটনায় তাদের দীর্ঘদিনের সম্পর্কের ইতি ঘটে। শোনা যায় লতা মঙ্গেশকরের সাথে দ্বৈরথ এবং ব্যক্তিগত ইগোর কারণে এই সম্পর্ক ভেঙে যায়। আশা সিদ্ধান্ত নেন তিনি আর কোনোদিন নায়ারের সাথে কাজ করবেন না। ও.পি. নায়ারের সাথে বিচ্ছেদের পর আশা যখন নিজেকে কেবল গানে সঁপে দিয়েছেন, তখন তার জীবনে প্রবেশ করেন সুরের জাদুকর আর.ডি. বর্মন বা প্রিয় পঞ্চম। এটি ছিল এক অসম বয়সী কিন্তু নিখাদ ভালোবাসার গল্প। আর.ডি. বর্মন ছিলেন আশার চেয়ে 6 বছরের ছোট, তবে তাদের মধ্যে ছিল অনেক মিল। দুজনেই ছিলেন ভোজন রসিক এবং দুজনেই প্রথম বিয়েতে আঘাত পেয়েছিলেন। আর.ডি. বর্মনের মা এই বিয়েতে রাজি ছিলেন না, কিন্তু পঞ্চম ছিলেন অটল। অবশেষে 1980 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সঙ্গীত জগতে তাদের জুটিকে বলা হতো মেড ফর ইচ আদার। পঞ্চমের সব থেকে এক্সপেরিমেন্টাল গানগুলো আশার কণ্ঠেই পূর্ণতা পেত। দম্মারো দম থেকে চুরা লিয়া হাই, প্রতিটি গান তাদের সম্পর্কের গভীরতার সাক্ষী। 1994 সালে আর.ডি. বর্মনের অকাল মৃত্যু আশাকে একা করে দেয়, কিন্তু আশা আজও মনে করেন পঞ্চম তার পাশেই আছেন। নিজের প্রতিটি কনসার্টে তিনি পঞ্চমের গান গেয়ে তাকে শ্রদ্ধা জানিয়েছেন। আশা ভোসলের জীবনের প্রেম বা বিয়ে নিয়ে কথা বললে লতা মঙ্গেশকরের নাম আসা অনিবার্য। লতা ছিলেন আশার প্রথম বিয়ের চরম বিরোধী। শোনা যায় আশার বিদ্রোহী আচরণের কারণেই দুই বোনের মধ্যে কয়েক দশক ধরে কথা বন্ধ ছিল। এমনকি ও.পি. নায়ার যখন লতাকে বাদ দিয়ে আশাকে দিয়ে গান গাওয়া শুরু করেন, তখন সেই তিক্ততা আরও বাড়ে। তবে জীবনের শেষ প্রান্তে এসে দুই বোন সমস্ত মান অভিমান ভুলে একে অপরের ছায়াসঙ্গী হয়েছিলেন। আশা ভোসলের জীবন কোনো রূপকথার গল্প নয়, এটি একজন নারীর একাকী লড়াইয়ের গল্প। গণপাত রাও তাকে শিখিয়েছিলেন বেঁচে থাকার লড়াই। ও.পি. নায়ার দিয়েছেন আত্মবিশ্বাস, আর আর.ডি. বর্মন দিয়েছেন নিঃস্বার্থ ভালোবাসা। আজ 92 বছর বয়সে দাঁড়িয়ে তিনি যখন মাইকের সামনে দাঁড়ান, তখন তার কণ্ঠে ঝরে পড়ে সেই সব স্মৃতি, সেই সব প্রেম আর একে অপরাজেয় জীবনবোধ। আশা ভোসলে কেবল একজন গায়িকা নন, তিনি একজন ফিনিক্স পাখি, যিনি বারবার ছাই থেকে জেগে উঠেছেন এবং বিশ্বকে শুনিয়েছেন তার জীবনের অনন্য সুর। হঠাৎ একটা কণ্ঠ ভেসে আসে। না, তা আজকের ডিজিটাল কারুকাজে মোড়া নয়, না কৃত্রিম শুদ্ধতায় বাঁধা। একটা কাঁচা অথচ অবিশ্বাস্য নিখুঁত কণ্ঠ। আপনি থমকে যান, সময় যেন পেছনে হাঁটতে শুরু করে। মনে পড়ে যায় এক নাম, আশা ভোসলে।
8 দশক একটি মানুষের জীবনে নয়, যেন একটি যুগের বিস্তার। এই দীর্ঘ সময়ে একের পর এক রেকর্ড ভেঙে, প্রজন্ম পেরিয়ে, ভাষা পেরিয়ে, ধারার সীমা পেরিয়ে নিজের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তিনি। তার কণ্ঠে বয়স ধরা দেয়নি, তার ব্যক্তিত্বে ক্লান্তি আসেনি। যেন তিনি সময়ের ঊর্ধ্বে থাকা এক শিল্পী, যার কাছে গান কেবল পেশা নয়, অস্তিত্ব। পারফরমেন্স বলতে আমরা যা বুঝি, ঝলমলে আলো, বিশাল মঞ্চ, পেছনে নৃত্যশিল্পীর ভিড়, তার কিছুই ছিল না তার প্রয়োজন। একটি শাড়ি, একটি মাইক্রোফোন আর তার কণ্ঠ। এই দিনেই তিনি মুগ্ধ করে দিতে পারতেন হাজার হাজার মানুষকে। তার কণ্ঠেই ছিল ছন্দ, তার কণ্ঠেই ভেসে উঠেছে তাল। বাংলার পুজোর স্মৃতিতে তার কণ্ঠ এক বিশেষ জায়গা দখল করে আছে। প্যান্ডেলের ভিড়, কাশফুলের হাওয়া, ঢাকের তালে ভেসে আসা গান। চোখে চোখে কথা বলো, ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, মাছের কাটা, খোপার কাটা। এসব গান শুধু গান নয়, এক একটি সময়ের প্রতীক। অথচ তিনি বাঙালি নন, তবু বাঙালির হৃদয়ে তিনি হয়ে উঠেছিলেন ঘরের মানুষ। সুধীন দাশগুপ্ত এবং নচিকেতা ঘোষের হাত ধরে বাংলা গানে তার প্রবেশ। মনের নাম মধুমতি, আমি খাতার পাতায়, জীবন গান, নাচময়ূরী নাচরে, এসব গানে তিনি তৈরি করেছিলেন এক আলাদা সুরভুবন। পরে ক্যাবারে গানেও তিনি হয়ে উঠলেন অপ্রতিদ্বন্দ্বী, কিন্তু তার ভিডিও ছিল বহুমাত্রিক। অবিশ্বাস্য হলেও সত্যি, একজন মারাঠি শিল্পী হয়েও তিনি আত্মস্থ করেছিলেন রবীন্দ্রসঙ্গীত। তার কণ্ঠে জগতের আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ, বড় আশা করে এসেছি গো, এসো শ্যামল সুন্দর। এসব গান আজও শ্রোতাকে আবেগে ভাসায়। তার গলায় রবীন্দ্রনাথের সুর যেন নতুন রূপ পেয়েছিল, সহজ, প্রাণবন্ত, অথচ গভীর। 1933 সালের 8 সেপ্টেম্বর তার জন্ম। পিতা দীননাথ মঞ্জেশকর ছিলেন সঙ্গীত ও নাট্যজগতের প্রতিষ্ঠিত শিল্পী। ছোটবেলা থেকেই সুরের পরিবেশে বড় হওয়া, কিন্তু ভাগ্য নির্মম। পিতার অকাল মৃত্যুতে পরিবার পড়ে যায় অনিশ্চয়তায়। সেই সময় বড় বোন লতা মঙ্গেশকর সংসারের হাল ধরেন। তার হাত ধরেই সঙ্গীত জগতে প্রবেশ আসার। তবে পথটা মোটেই সহজ ছিল না। তখন বলিউডে প্রতিষ্ঠিত গায়িকাদের ভিড়ে নিজের জায়গা তৈরি করা কঠিন ছিল। অনেক সময় বি গ্রেড সিনেমায় গান গেয়ে শুরু করতে হয়েছে তাকে, কিন্তু তার কণ্ঠে ছিল আলাদা স্বর, আলাদা আবেগ, যা ধীরে ধীরে তাকে আলাদা করে তুলেছে। মাত্র 16 বছর বয়সে তিনি বিয়ে করেন গণপতরাও ভোসলেকে। এই সম্পর্ক তার জীবনে একদিকে সুযোগ এনে দেয়, অন্যদিকে নিয়ে আসে অশান্তি। সংসার, সন্তান, সম্পর্ক, দায়িত্ব, সব কিছুর ভেতরেই থমকে যেতে বসেছিল তার ক্যারিয়ার। কিন্তু তিনি থামার মানুষ ছিলেন না। এই অন্ধকার সময়েই তার জীবনে আসেন ও.পি. নায়ার। তার সুরে আসার কণ্ঠ যেন নতুন ডানা পেল। সিআইডি, নয়া দৌড়, কাশ্মীর কি কলি, হাওড়া ব্রিজ, একটির পর একটি সাফল্য। তিনি হয়ে উঠলেন প্রথম সারির শিল্পী। তার কণ্ঠে এলো দুষ্টমি, এলো আবেদন, এলো নতুনত্ব। এই সময় থেকেই তিনি আর কেবল লতার বোন নন, তিনি নিজেই এক স্বতন্ত্র নাম। কিন্তু সম্পর্কের সমীকরণ আবারও বদলালো। ও.পি. নায়ারের সঙ্গে সম্পর্ক ভেঙে গেলে জীবনে এলো আর এক মোড়। সেই মোড়ে এসে দাঁড়ালেন রাহুল দেব বর্মন। পঞ্চমের সুরে আশার কণ্ঠ পেল আধুনিকতার ছোঁয়া। তিস্রি মঞ্জিল থেকে শুরু করে অসংখ্য গানে তারা তৈরি করলেন এক নতুন ধারা। পরে তাদের বিবাহ হয়, একটি সম্পর্ক যা সৃষ্টিশীলতার দিক থেকে ছিল অসাধারণ, কিন্তু ব্যক্তিগত জীবনে ছিল টানাপোড়েনপূর্ণ।
এই তিন পুরুষ, গণপত, অপি এবং রাহুল, তার জীবনের তিনটি অধ্যায়। কেউ তাকে সুযোগ দিয়েছেন, কেউ তাকে গড়ে তুলেছেন, কেউ তাকে ভেঙেছেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি নিজেই নিজের পথ তৈরি করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি কম কষ্ট পাননি। বড় ছেলে হেমন্তের মৃত্যু, মেয়ে বর্ষার আত্মহত্যা, এসব শোক তাকে ভেঙে দিতে পারত, কিন্তু তিনি গান ছেড়ে দেননি, কারণ তার কাছে গান মানে বেঁচে থাকা। লতার সঙ্গে তার তুলনা চলছে সারা জীবন, কিন্তু তিনি কখনো সেই তুলনায় নিজেকে আটকে রাখেননি, বরং নিজস্ব ধারা তৈরি করেছেন, যেখানে আছে গজল, আছে পপ, আছে লোকগান, আছে রবীন্দ্রসঙ্গীত। তিনি ছিলেন এক চলমান সুরধারা, যেখানে সময় থেমে থাকে না, বরং বয়ে যায়। আর আজ 12ই এপ্রিল 2026 থেমে গেল সেই কণ্ঠ, যে কণ্ঠে সময় কথা বলতো। আশা ভোসলে আর নেই, কিন্তু তিনি কি সত্যিই নেই? যখন পুজোর ভিড়ে হঠাৎ ভেসে আসবে চোখে চোখে কথা বলো, যখন কোনো এক বিকেলে হারমোনিয়ামের সুরে কেউ গাইবে জগতের আনন্দ যজ্ঞে, যখন কোনো শিল্পী মঞ্চে দাঁড়িয়ে কেবল নিজের কণ্ঠে শ্রোতাকে মুগ্ধ করবে, সেখানেই তিনি ফিরে আসবেন। তিনি বেঁচে থাকবেন সুরে, স্মৃতিতে, ভালোবাসায়। শ্রদ্ধা, গভীর শ্রদ্ধা আশা ভোসলেকে। রাতের শহর যখন ধীরে ধীরে নিভে আসে, তখনও কিছু কণ্ঠ জেগে থাকে, আবেশে, স্মৃতিতে, আর অনির্বাচনীয় এক আকাঙ্ক্ষায়। সেই কণ্ঠগুলোর ভেতরে একটি কণ্ঠ যেন আলাদা করে শোনা যায়, নরম, দুষ্টুমি মাখা, আবার কোথাও গভীর বিষণ্ণতায় ভেজা। তিনি আশা ভোসলে, যার গান শুধু সুর নয়, জীবনও। আর সেই জীবনের অন্তরালে রয়েছে প্রেম, ভাঙন, পুনর্জন্ম আর এক দীর্ঘ সৃজনযাত্রার গল্প। এই গল্পে তিনজন পুরুষ আছেন, তিনটি ভিন্ন সময়, ভিন্ন অনুভূতি, ভিন্ন পরিণতি। একজন তাকে নিয়ে গিয়েছিলেন অন্ধকারে, একজন তাকে তুলে দিয়েছিলেন আলোয়, আর একজন তাকে দিয়েছিলেন পূর্ণতা। প্রেম কখনো কখনো অন্ধ হয়, একথা আমরা শুনেছি, কিন্তু সেই অন্ধত্ব যদি এক কিশোরী মনের ওপর ভর করে, তখন তা হয়ে ওঠে এক ধরনের বিপজ্জনক আবেগ। মাত্র 16 বছর বয়সে আশা ভোসলে প্রেমে পড়লেন গণপতরাও ভোসলের। তিনি ছিলেন পরিবারের ঘনিষ্ঠ একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, যিনি তখন লতা মঙ্গেশকরের ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করতেন। এই সম্পর্কের মধ্যে ছিল এক ধরনের বিদ্রোহ, পরিবারের বিরুদ্ধে গিয়ে পালিয়ে বিয়ে, যেন সিনেমার গল্প, কিন্তু বাস্তবের গল্পগুলো এত সহজ নয়। বিয়ের পর খুব দ্রুতই সেই স্বপ্ন ভেঙে যায়। গণপতরাও ছিলেন নিয়ন্ত্রণপ্রবণ, কখনো কখনো কঠোর, এমনকি নির্যাতনকারী। একটি কিশোরী মেয়ের স্বপ্নগুলো ধীরে ধীরে চাপা পড়ে যায় সংসারের দুঃসহ বাস্তবতায়। এখানে প্রেম আর থাকে না, থাকে দায়িত্ব, ভীতি আর এক ধরনের বন্দিত্ব। আশা তখন গাইছেন, কিন্তু গান যেন আর শুধু গান নয়, হয়ে ওঠে বাঁচার উপায়। তার কণ্ঠে যে কষ্ট, যে গভীরতা আমরা পরে শুনি, তার শিকড় অনেকটাই এই সময়ের ভেতরে। অবশেষে সেই সম্পর্ক ভেঙে যায়। আশা ভোসলে সন্তানদের নিয়ে ফিরে আসেন নিজের জীবনে, ভাঙ্গা কিন্তু শেষ হয়ে যায়নি। এই অধ্যায়টি তাকে ভেঙে দিয়েছিল, কিন্তু একই সঙ্গে তৈরি করেছিল, কারণ এই ভাঙন থেকেই জন্ম নেয় তার দৃঢ়তা। যখন একজন শিল্পী ভাঙা হৃদয় নিয়ে দাঁড়িয়ে থাকেন, তখন কখনো কখনো কেউ এসে তাকে
নতুন করে গড়তে সাহায্য করে, সুরে, সৃষ্টিতে, ভালোবাসায়। অভিনয়ার ছিলেন সেই মানুষ। 1950 থেকে 60-এর দশকে হিন্দি চলচ্চিত্র সঙ্গীতের জগতে তিনি ছিলেন এক অনন্য নাম। তার সুর ছিল ছন্দময়, প্রাণবন্ত, একটু দুষ্টুমি ভরা, যেন শহরের রাত কিংবা বৃষ্টির পরে ভেজা রাস্তা। এই সুরের সঙ্গে আশার কণ্ঠ মিশে গেল এক অদ্ভুত জাদুতে। ইয়ে হে রেশমি জুলফো কা আধারে, আও হুজুর তুমকো, এই গানগুলো শুধু জনপ্রিয় হয়নি, এক নতুন আশাকে তৈরি করেছিল। এখানে তিনি আর কারো ছায়া নন, নিজেই একটি আলাদা পরিচয়। তাদের সম্পর্ক নিয়ে অনেক কথা ছিল। প্রেম নাকি শুধু সৃজনশীল ঘনিষ্ঠতা? সম্ভবত দুটোই। নায়ার নাকি একবার বলেছিলেন, আশার কণ্ঠে আমি যা খুঁজে পাই তা অন্য কোথাও পাই না। এই বাক্যের ভেতরেই লুকিয়ে আছে তাদের সম্পর্কের গভীরতা। কিংবা সব সম্পর্কের মতো এটিও স্থায়ী হয়নি। কোনো বড় নাটক নয়, কোনো প্রকাশ্য বিচ্ছেদ নয়, শুধু একদিন তারা আলাদা হয়ে গেলেন, একসঙ্গে কাজ করা বন্ধ হয়ে গেল। কেন? এর সঠিক উত্তর কেউ জানে না, কিন্তু এই বিচ্ছেদ আশাকে আবার একা করে দেয়। তবে এবার তিনি আগের মতো ভেঙে পড়েন না, কারণ তিনি জানেন তিনি নিজেই একটি শক্তি। জীবনের সবচেয়ে সুন্দর প্রেমগুলো অনেক সময় দেরিতে আসে। তখন মানুষ আর শুধু ভালোবাসে না, বোঝে, গ্রহণ করে আর একসঙ্গে সৃষ্টি করে। আর.ডি. বর্মন, যাকে আমরা পঞ্চম দা নামে চিনি, তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি সুরকে নতুনভাবে চিনতেন। তার সুরে ছিল পরীক্ষা নিরীক্ষা, আধুনিকতা আর এক ধরনের বিদ্রোহ। এই বিদ্রোহের সঙ্গী হলেন আশা। প্রথমে কাজের সম্পর্ক, তারপর ধীরে ধীরে ঘনিষ্ঠতা। তাদের বয়সের পার্থক্য ছিল, সামাজিক বাধা ছিল, কিন্তু তারা এগিয়ে গেলেন। 1980 সালে তারা বিয়ে করলেন। এই সম্পর্কটি আলাদা ছিল। এখানে কোনো লুকোচুরি নেই, কোনো দ্বিধা নেই। এখানে দুজন শিল্পী একে অপরকে পূর্ণ করে তুলেছেন। পিয়া তু আব তো আজা, দম মারো দম, মেহবুবা মেহবুবা, এই গানগুলো শুধু হিট নয়, একটি যুগের চিহ্ন। আর.ডি. বর্মনের সুরে আশা যেন নতুন করে জন্ম নিলেন, আরও সাহসী, আরও বহুমাত্রিক, আরও জীবন্ত। তাদের সম্পর্ক ছিল পারস্পরিক সম্মানের। একজন অন্যজনকে জায়গা দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। এই সম্পর্কের সবচেয়ে বড় সৌন্দর্য, এটি শেষ পর্যন্ত টিকে ছিল। 1994 সালে পঞ্চম দা চলে যান, কিন্তু তাদের সৃষ্টিগুলো রয়ে যায় একসঙ্গে বোনা এক দীর্ঘ প্রেমের স্মৃতি হিসেবে। যদি এই তিনটি সম্পর্ককে একসঙ্গে দেখি, তাহলে আমরা শুধু একজন নারীর ব্যক্তিগত জীবন দেখি না, দেখি একজন শিল্পীর বিবর্তন। গণপতরাও ভোসলে তাকে শিখিয়েছিলেন বেদনা, অভিনয়ার তাকে শিখিয়েছিলেন আত্মবিশ্বাস, আর আর.ডি. বর্মন তাকে দিয়েছেন পূর্ণতা। এই তিনটি অধ্যায় ছাড়া আশা ভোসলেকে বোঝা অসম্পূর্ণ। তার কণ্ঠে যে বহুরূপতা, কখনো দুষ্টুমি, কখনো কামনা, কখনো বিষণ্ণতা, তা আসলে তার জীবনেরই প্রতিফলন। প্রেম তাকে ভেঙেছে, আবার গড়েছে, হারিয়েছে, আবার খুঁজে নিয়েছে নিজেকে। তাই যখন আমরা শুনি আমার কণ্ঠে একটু খেলা আছে, একটু কান্না আছে, তখন বুঝি এটা শুধু গান নয়, এটা জীবন। আর সেই জীবন তিনজন মানুষের স্পর্শে গড়ে ওঠা এক দীর্ঘ, জটিল কিন্তু অপূর্ব সিম্ফনি। আশা ভোসলে এবং রাহুল দেব বর্মন
ভারতীয় সঙ্গীত জগতের এই দুই মহিরুহ এর মিলন কেবল একটি বৈবাহিক সম্পর্ক ছিল না, বরং তা ছিল সুর, সংগ্রাম এবং ভাঙা মনের জোড়া লাগার এক মহাকাব্য। 1980 সালে তাদের বিবাহবন্ধন সেই সময়ের সামাজিক প্রেক্ষাপটে যতটা চর্চিত ছিল, তার চেয়েও বেশি গভীর ছিল তাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সঙ্গীতের প্রতি নিবেদন। ভারতীয় চলচ্চিত্রের স্বর্ণযুগে যে কয়জন জুটিকে নিয়ে আজও চর্চা থামেনি, তাদের মধ্যে অন্যতম আশা ভোসলে এবং রাহুল দেব বর্মন। সঙ্গীতের স্টুডিও থেকে শুরু হওয়া তাদের পরিচয় একসময় পরিণয় রূপ নেয়। তবে এই যাত্রাটি কুসুমাস্তীর্ণ ছিল না। বিচ্ছেদ, একাকিত্ব, সামাজিক ভ্রুকুটি এবং পেশাগত চড়াই উতরাই পেরিয়ে তারা একে অপরের হাত ধরেছিলেন। তাদের এই রসায়ন কেবল ব্যক্তিগত জীবন নয়, বরং ভারতীয় সঙ্গীতের সংজ্ঞাই বদলে দিয়েছিল। গল্পটা শুরু হয়েছিল 60-এর দশকের শুরুতে। তখন আশা ভোসলে 3 সন্তানকে নিয়ে জীবন যুদ্ধে এক লড়াকু মা এবং প্লেব্যাক জগতের পরিচিত নাম। অন্যদিকে রাহুল দেব বর্মন তখন কিংবদন্তি শচীন দেব বর্মনের পুত্র হিসেবে শিক্ষানবিশ। এক সাক্ষাৎকারে আশা স্মৃতিচরণ করে বলেছিলেন, একটা চশমা পরা রোগা ছেলে তার কাছে এসে অটোগ্রাফ চেয়েছিল এবং জানিয়েছিলেন যে সে রেডিওতে আশার গাওয়া মারাঠি নাট্যসঙ্গীত শুনে মুগ্ধ। সেই দিনের সেই সাধারণ ভক্তটিই ছিলেন আগামীর পঞ্চম দা। এই অটোগ্রাফ শিকারী কিশোরীর সঙ্গে ধীরে ধীরে কাজের সূত্রে বন্ধুত্ব বাড়ে। রাহুল তখন তার বাবার সহকারী হিসেবে কাজ করতেন। আশার কণ্ঠের নমনীয়তা এবং রেঞ্জ রাহুলকে মুগ্ধ করত। রাহুল বুঝতে পেরেছিলেন লতা মঙ্গেশকরের শুদ্ধ ধ্রুপদী ভাবমূর্তির বাইরে আশার কণ্ঠে যে আধুনিকতা ও বৈচিত্র্য আছে, তা তার এক্সপেরিমেন্টাল সুরের জন্য একদম মানানসই। আশা এবং রাহুল দুজনেরই প্রথম জীবনের বিবাহিত জীবন সুখের ছিল না। মাত্র 16 বছর বয়সে গণপত রাওয়ের সঙ্গে ঘর ছাড়েন আশা, কিন্তু সেই সংসারে তিনি পাননি ভালোবাসা, বরং পেয়েছিলেন মানসিক ও শারীরিক নির্যাতন। 3 সন্তান নিয়ে তিনি ঘর ছাড়তে বাধ্য হন। অন্যদিকে 1966 সালে রাহুল বিয়ে করেন রীতা প্যাটেলকে, কিন্তু সঙ্গীতে মগ্ন রাহুল সংসার জীবনে সময় দিতে পারতেন না। 1971 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। দুটি ক্ষত বিচ্ছিন্ন হৃদয় যখন স্টুডিওতে দিনের পর দিন কাজ করতে শুরু করলেন, তখন সুরই তাদের সংযোগকারী হয়ে উঠল। রাহুল ছিলেন অত্যন্ত আবেগপ্রবণ এবং কিছুটা খামখেয়ালি, অন্যদিকে আশা ছিলেন স্থির ও বাস্তববাদী। রাহুল একবার কলকাতায় তার কলেজ ছেড়ে মুম্বাই চলে আসেন। আশা তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে তাকে পড়াশোনা শেষ করতে বলেন। এই নিয়ে রাহুলের অভিমান এবং দীর্ঘ সময় কথা না বলা প্রমাণ করে যে বন্ধুত্ব তখন অনুরাগের পর্যায়ে পৌঁছেছিল। 70-এর দশকের শেষ দিকে তাদের বিয়ের গুঞ্জন শোনা গেলেও তা সহজ ছিল না। আশা ভোসলে রাহুলের চেয়ে 6 বছরের বড় ছিলেন। তৎকালীন সময়ে এটি ছিল অত্যন্ত বিতর্কিত। শচীন দেব বর্মন এবং বিশেষ করে রাহুলের মা মীরা দেব বর্মন এই বিয়েতে সায় দেননি। 3 সন্তানের জননী এবং বয়সে বড় বোনের ঘরে আসা নিয়ে সেই সময়ে সহজভাবে মেনে নেননি। ইন্ডাস্ট্রিতে অনেকে মনে করতেন এই বিয়ে কেবল কাজের স্বার্থে, কিন্তু রাহুল ছিলেন নাছোড়বান্দা। তিনি বলতেন আশা কেবল তার স্ত্রী নন, তিনি তার মিউজ বা সৃজনশীলতার আধার। শত বিতর্কের মাঝেও 1980 সালে তারা ঘরোয়াভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর এই জুটি সঙ্গীত জগতে বিপ্লব নিয়ে আসে। রাহুল বর্মনের সুর যেন আশার কণ্ঠে পূর্ণতা পেত।
তিস্রি মঞ্জুইল, এরপর পপ রক থেকে শুরু করে ইজ্জাত এর গভীর গজল, তারা প্রমাণ করেছিলেন তারা কতটা বহুমুখী। দাম্মারো দাম গানের সেই ধোয়াটে কণ্ঠ কিংবা পিয়াতু আপ্ত আজা, সেই আবেদনময়ী সুর, রাহুল জানতেন আশাকে কি দিয়ে কিভাবে অসাধ্য সাধন করানো যায়। রাহুল ছিলেন প্রচণ্ড খাদ্যরসিক। আশা তার জন্য মজার মজার রান্না করতেন। রাহুল প্রায় বলতেন আশার হাতের রান্না এবং তার গান, এই দুটির জন্যই তিনি সারা জীবন অপেক্ষা করতে পারেন। 90-এর দশকের শুরুতে রাহুলের ক্যারিয়ার যখন পড়তির দিকে, তখন তিনি কিছুটা বিষণ্ণতায় ভুগতেন। নতুন সঙ্গীতের জোয়ারে পঞ্চমের জাদুর কদর কমে আসছিল। আশা তখন বটবৃক্ষের মতো তার পাশে দাঁড়িয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত 1994 সালের 4 জানুয়ারি মাত্র 54 বছর বয়সে আর.ডি. বর্মন মৃত্যুবরণ করেন। এই বিচ্ছেদ আশার জীবনে এক বিশাল শূন্যতা তৈরি করে। আশা আর.ডির জীবন ছিল এক সুরভিত লড়াইয়ের নাম। তারা প্রমাণ করেছেন যে ভালোবাসা কোনো নির্দিষ্ট বয়সে বা সামাজিক ফ্রেমে বাধা থাকে না। আজ রাহুল বর্মন নেই, কিন্তু আশা ভোসলে যখন মঞ্চে উঠতেন তখন তার কণ্ঠের প্রতিটি তানে পঞ্চমের স্মৃতি জীবন্ত হয়ে উঠত। তাদের প্রেম কাহিনী কেবল রোমান্টিক ডিনার বা উপহারের গল্প ছিল না, তা ছিল ভাঙাচোরা দুটি জীবনের একত্রে পূর্ণতা পাওয়ার গল্প। ভারতীয় সঙ্গীতের ইতিহাসে এই জুটি এক অনন্য সৃষ্টিশীল অধ্যায় হিসেবে চিরকাল অক্ষয় হয়ে থাকবে।